আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে আমরা আজকে এই বিষয়টার উপরে সিলেবাস এবং মান বন্টন, তাছাড়া প্রশ্ন কোন কোন টাইপের হবে, প্রত্যেকটা ইউনিট কোন কোন টাইপের রিলেটেড প্রশ্ন হবে, এইগুলো আলোচনা করব আজকের ক্লাসে। আমার এই কোর্সের আজকে এটা হচ্ছে ওরিয়েন্টেশন। আমি সবার জন্য ফ্রি করে দিলাম। অনেকে চাচ্ছিলেন যে একটা ডেমো দেখার জন্য যে কিভাবে এটা পড়ানো হবে, কিভাবে গোছানো আছে। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য মূলত আজকে এই ক্লাসটা ফ্রি করে দেওয়া। যারা যুক্ত হবেন আমাকে শুরুতে একটু কনফার্ম করবেন সব ঠিকঠাক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, স্ক্রিনে সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, এই দুইটা বিষয় কনফার্ম করেন। আমাকে এই দুইটা বিষয় ক্লিয়ার করেন। সবাই একটু কনফার্ম করেন যে সব ঠিক আছে কিনা এই মুহূর্তে যারা যুক্ত আছেন। আমরা সবাই একটু কনফার্ম করি সব ঠিকঠাক আছে কিনা। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। এই ক্লাসটা আসলে ফ্রি হওয়ার কথা ছিল না, গ্রুপে হওয়ার কথা ছিল। যারা অনলাইনে আছে, যাদের সামাজিক বিজ্ঞান পরীক্ষা আছে স্কুল পর্যায়ে, তারা দেখার সুযোগ পাবে, কিছুটা হলেও উপকৃত হবে। আপনি চাইলে ক্লাসটা শেয়ার করতে পারেন। আমরা যারা আছি একটু কমেন্টস করি যে সব ঠিক আছে কিনা, যারা আছি আমরা। ওয়ালাইকুম আসসালাম, শাকিরা জান্নাত, রুহি, সব ঠিকঠাক আছে না? জি, শুরু করবো আর কি। যারা ভর্তি হয়েছেন অলরেডি, যারা বিশ্বাস করে আসছেন, ভালো কিছু পাবেন ক্লাসের মাধ্যমে, বুঝতে পারবেন। আর যারা এখনো অফারে ভর্তি চলছে, অফারটা সীমিত সময়ের জন্য ছিল, এখনো চলছে, যেহেতু এখনো 520 টাকায় আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। এখানে 20টি ক্লাস হবে আজকে। শুধুমাত্র আমরা ওরিয়েন্টেশন ক্লাসটার মাধ্যমে দেখব যে কোর্সটা কিভাবে গোছানো আছে, তাছাড়া সিলেবাসটা আমরা দেখব। মূলত বিষয়টা হচ্ছে এটা, আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে এটা। ওকে, আমাকে আবার একটু কনফার্ম করেন। সারিকা, মনিরা, আপনারা যারা আছেন আবার একটু কনফার্ম করেন সব ঠিক আছে কিনা। প্রথমে আমরা দেখব সিলেবাস। আমরা জানি যে নতুন যে সিলেবাস, এই নতুন সিলেবাসে অলরেডি আপনারা অনেকে জেনে গেছেন যে নতুন যে সিলেবাস আছে, এই সিলেবাসে কিন্তু 10টি ইউনিট আছে। এটা অলরেডি আপনারা জেনে গেছেন। আমি 10টা ইউনিট প্রথমে তুলে ধরবো। এইটা হচ্ছে আপনাদের সিলেবাস, ঠিক আছে? এটা হচ্ছে সিলেবাস। এখানে 7টি বিষয়ের সমন্বয়ে এই সিলেবাসটা সংগঠিত। অর্থাৎ এখানে প্রত্যেকটা থেকে আপনাদের 10টি ইউনিট আছে, 10টি ইউনিট থেকে 10টি প্রশ্ন করা হবে। এখন প্রত্যেকটা প্রশ্নের মান হবে 10, এবং প্রশ্নের প্যাটার্নগুলো অনেকে আমরা একটু বিষয়টা একটু ভুল বুঝছি। সৃজনশীলের যে বিষয়টা, এই কথাটা অনেকে আমরা ভালোভাবে এই বিষয়টা বুঝি নাই। আসলে এটা সৃজনশীল না। এটার মানে হচ্ছে যে একটা প্রশ্নে 3টি অংশ থাকতে পারে। একটা প্রশ্নে 3টি অংশ থাকতে পারে, এবং একটা প্রশ্ন একটা ইউনিটের যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো সমন্বয়ে কিন্তু প্রশ্নটা হবে। এটা মূলত আসলে সৃজনশীল না। সৃজনশীল বলতে কিন্তু আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে যে, অথবা
প্রাথমিক পর্যায়ে যে সৃজনশীল যে প্রশ্নগুলো হয় সেখানে একটা উদ্দীপক থাকে, এই উদ্দীপকের আলোকে প্রশ্নগুলো হয়। এটা কিন্তু এরকম কিছুই হবে না, অর্থাৎ এরকম হবে না যে ক ক গ, এরকম হবে না। মূলত হবে এখানে তিনটি অংশ থাকবে। প্রথম একটা অংশ থাকবে, পরে দ্বিতীয় আরেকটা অংশ থাকতে পারে, এগুলো আমি প্রশ্ন দেখাবো আপনাদের সব। তারপরে তৃতীয় আরেকটা অংশ থাকতে পারে, অর্থাৎ তিনটা অংশের সমন্বয়ে প্রশ্ন হবে। প্রথম অংশের যে মার্কসগুলো এরকম থাকতে পারে, যেহেতু এটা 10 করে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে, প্রথম অংশে থাকতে পারে 1, ঠিক আছে, দ্বিতীয় অংশে থাকতে পারে 3, তৃতীয় অংশে থাকতে পারে 6। এটা এরকম হতে পারে, অথবা এটা এরকম হতে পারে 2 থাকতে পারে প্রথম অংশে, তারপরে 3 থাকতে পারে, তারপরে 5 থাকতে পারে, অর্থাৎ এইভাবে হইতে পারে। আর যদি একটা প্রশ্ন নিয়ে শুধুমাত্র প্রশ্ন হয়, একটা প্রশ্ন শুধুমাত্র হয়, সেক্ষেত্রে তার মান সম্পূর্ণ যে মানটা সেটা 10ই থাকবে। আর যদি 3টি অংশ বা 2টি অংশ দিয়ে প্রশ্ন হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই 10 যে মার্কসটা সেটা ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, অর্থাৎ 3 ভাগে বিভক্ত হবে। এই হচ্ছে ব্যাপারটা, আর কিচ্ছু না। তাহলে এখানে মোট অংশ থাকবে 10টি। আমার মনে হয় দেখা যাচ্ছে, আমি মূল যে বিষয়টা এটা দেখাবো আপনাদের, এখানে খেয়াল করেন যে মোট 10টি ইউনিট থাকবে, মোট 10টি ইউনিট, এবং ইউনিটের নামগুলো আমরা দেখব, এবং ইউনিটের কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত করা আছে শুধুমাত্র আপনি সিলেবাস বুঝে পড়লেই হবে। সিলেবাস বুঝে পড়লে আপনি কমন পাবেন, এর বাইরে পড়াশোনা করার দরকার নেই। এখন অনেকেই আপনারা বিভিন্ন বিষয়ে আবেদন করছেন, ঠিক আছে, এখন যে বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা আছে আপনারা অলরেডি জানেন, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজকর্ম, সমাজ কল্যাণ, ইতিহাস, ইতিহাস ও সংস্কৃতি, এই বিষয়গুলো, এবং পরিবেশ এবং ভূগোল, এই বিষয়গুলো কিন্তু নিয়েই সম্পূর্ণ বিষয়টা আছে এখানে। তারপরে এখানে তিনটি তিনটি অংশ নিয়ে যদি প্রশ্ন হয়, সাধারণত আমরা যেটা মনে করছিলাম যে সৃজনশীল, আসলে বিষয়টা অনেকে যেটা মনে করছেন এরকম কিছু না। আমরা একটা বিষয় দেখি, আমরা শুরুতেই যে ইউনিট এ কে কি কি আছে। ইউনিট একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, এবং অনেকেই হয়তো অর্থনীতিতে অথবা ইসলামের ইতিহাসে আপনারা পড়াশোনা করছেন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এখন আপনি কিভাবে প্রস্তুতি নেবেন এই নিয়ে কিন্তু শঙ্কায় আছেন। এটা শঙ্কায় থাকার কিছুই না, এখানে জাস্ট প্রশ্নগুলো সিলেবাস ধরে ধরে পড়লেই হবে। আমি প্রশ্নগুলো দেখাবো, এবং একটা ইউনিট থেকে কত টাইপের প্রশ্ন হতে পারে, এবং এই প্রশ্নগুলোর উত্তরগুলো কোন টাইপের হবে, এই বিষয়গুলো কিন্তু থাকবে আজকের ক্লাসে, বিস্তারিত থাকবে, বিস্তারিত। ওয়ালাইকুম আসসালাম, শাহানাজ আক্তার। তাহলে এই বিষয়টা আমরা একটু দেখি, আপনাদের একটা ইউনিট যদি আমি বিষয়টা দেখাই, আর একটা ইউনিটের উপরে কোন কোন টাইপের প্রশ্নগুলো হয় সেটা যদি দেখাই, এবং এই প্রশ্নগুলোর উত্তর কি হবে সেটা যদি আপনি দেখেন, তাহলে কিন্তু আপনার যে সাবজেক্ট থেকে আসেন, 7টি বিষয়ের যে সাবজেক্ট থেকে আসেন, এবং এই 7টি বিষয়ের সম্বন্ধে যে পরীক্ষাটা হবে, এখানে কঠিন কিছুই না, আপনি কম সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। ক্লাসটা শেষ পর্যন্ত কন্টিনিউ করলে বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে ইউনিট হবে এখানে 7টা, আমি 7টা ইউনিটই দেখাবো, কিন্তু একটা ইউনিট আপনাদের একদম ক্লিয়ার করে দেখাতে চাচ্ছি, তাহলে আপনার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমরা একটু দেখে নিব যে ইউনিটগুলোর নাম কি। প্রথম ইউনিটটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছেন তাদের জন্য এটা সহজ হতে পারে, কিন্তু অন্য বিষয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য এটা কঠিন হবে এমন কিছুই না। প্রশ্নগুলো খুব সুন্দর করে গুছানো আছে, যে এই ব্যাচ ব্যাচে যারা আসছেন এই কোর্সে। দ্বিতীয় ইউনিটটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যুদয় এবং সংবিধান, এটা সাধারণ জ্ঞান অনেক পড়াশোনা করছেন, অনেকে এগুলো পড়াশোনা করে চাকরির জন্য, দেখা যায় এই তথ্যগুলো কিন্তু এখান থেকে আসবে। একদম সিম্পল একটা বিষয়। আমি শুধুমাত্র ইউনিটগুলো নিয়ে পরবর্তীতে আমি একটা পূর্ণাঙ্গ ইউনিট আপনাদের দেখাবো, যে প্রশ্নগুলো কি কিভাবে আসে, এবং এই প্রশ্নগুলোর সমন্বয়ে আপনি কিভাবে পড়াশোনা করবেন, এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ইউনিট 3 যেটা, সেটা হচ্ছে সমাজ বিজ্ঞানের পরিচয়। এখানে বিভিন্ন অংশ উল্লেখ করা আছে, এবং এই অংশগুলো থেকে কিন্তু মূলত প্রশ্নগুলো হবে। এখন আপনি যদি বুঝতে পারেন যে এই অংশগুলো থেকে কিভাবে প্রশ্নগুলো হবে এবং এইগুলোর উত্তর কি হবে, একটা ইউনিট থেকে 4 থেকে 5টা প্রশ্ন যদি আপনি বিশ্লেষণ করে পড়তে পারেন, তাহলে এখান থেকে কমন পাবেন, ব্যাপারটা এরকম। তাহলে এটা হচ্ছে 3 নং ইউনিট, সমাজ বিজ্ঞানের পরিচয়। এটা অলরেডি আমার পেজে অনেকবার আপলোড করা হয়েছে, আপনারা দেখছেন। তারপরে 4 নং ইউনিটটা আছে, দেখেন যে সমাজকর্ম এবং সামাজিক সমস্যা, এটা হচ্ছে 4 নং ইউনিট। আমরা ইউনিটগুলো জাস্ট আগে দেখব, তারপরে আমি একটা ইউনিট একদম ক্লিয়ার করে বোঝাবো আপনাদের, মানে যত টাইপের প্রশ্ন হয় উত্তর সহ বোঝাবো। তারপরে দেখেন এখানে আরেকটা ইউনিট আছে, যে 5ম ইউনিট, অর্থনীতির মৌলিক ধারণা। আপনি যেখান থেকে আসেন, যে 7টা বিষয় আছে যেখান থেকে আসেন, এই 7টা বিষয় একসাথে প্রস্তুতি নিলে আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তারপরে আছে আপনার এখানে 6 নং এর যে ইউনিটটা আছে, সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, ঠিক আছে।
এই হচ্ছে ইউনিটগুলো। ইউনিটগুলোর ভিতরে কিন্তু একদম স্পেসিফিক করে সুন্দর করে দেওয়া আছে, এই বিষয়গুলো আপনাকে পড়তে হবে। শুধুমাত্র এই বিষয়গুলো যাচাই করে এই বিষয়গুলোর উপরে কোন ধরনের প্রশ্ন হতে পারে সেটা যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, তাহলেই কিন্তু আপনার প্রশ্ন কমন থাকবে। শুধু আপনি কতটুকু গতিতে লিখলেন, হাতের লেখা কি পরিমাণ আপনার সুন্দর, সেই বিষয়টা কিন্তু অনেক সময় এখানে এই বিষয়টা আসবে এখানে। এই জন্য হাতের লেখা এই বিষয়টা আপনাকে অবশ্যই মনোযোগী হইতে হবে, হাতের লেখা সুন্দর হইতে হবে, এটা চেষ্টা করতে হবে। তারপরে আমরা 7 ইউনিটটা দেখি। 7 ইউনিটটা হচ্ছে সাধারণ ইতিহাস পরিচিতি। সাধারণ ইতিহাস পরিচিতি, এখানে বাংলার ইতিহাস আছে, সেন বংশ বা আধুনিক পলাশির যুদ্ধ, এগুলো কিন্তু অনেকের জানা এবং এগুলো কিন্তু অনেকেই জানেন, যে যে সাবজেক্টেই পড়ছেন এগুলো কিন্তু শুনছেন, অনেকেই পড়ছেন। সাধারণ অন্যান্য চাকরির ক্ষেত্রে কিন্তু আপনার প্রস্তুতি নিতে গিয়ে এই বিষয়গুলো আপনাদের পড়তে হয়েছে, এগুলো গোছানো পাবেন, সব কিছু গোছানো পাবেন। তাহলে এটা ছিল 7 নং ইউনিট। হ্যাঁ, আমরা পরের ইউনিটটা দিকে আমরা ইউনিটগুলো জাস্ট একটু দেখে নিব, তারপরে একটা ইউনিট পূর্ণাঙ্গ আলোচনা করব। তারপরে দেখেন এখানে বলা আছে যে 8 নং ইউনিটে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি। এখন আপনি ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি পড়ে আসছেন, আপনার জন্য এটা সহজ হবে, কিন্তু অন্যগুলো সেম, আপনার জন্য কঠিন কিছুই হবে না যদি গুছানো আপনি পড়তে পারেন। এই হচ্ছে ব্যাপারটা। তারপরে 8 নং ইউনিটটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি। আমরা 9 নং ইউনিটে যাব এখন। 9 নং ইউনিটটা হচ্ছে যে প্রাকৃতিক ভূগোল। প্রাকৃতিক ভূগোল, ভূগোল সংক্রান্ত ভূমিকম্প, আগ্নেয়গিরির সৃষ্টি, এইগুলো সম্পর্কে কিন্তু আপনাদের সুনামি সংজ্ঞা, হ্যাঁ, সৃষ্টির কারণ এবং প্রভাব, জোয়ার ভাটা, এই সহজ বিষয় গোছানো যদি পান, আর আমি এক্সপ্লেন করে দিব সবগুলো প্রশ্ন, এবং যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো থাকবে তাত্ত্বিক যেগুলো, আপনি আমার ক্লাসের মাধ্যমে এই বিষয়গুলো অনেকগুলো আপনার মুখস্থ হয়ে যাবে, এরকম পরে সবকিছু গোছানো হবে। ঠিক আছে? তার মানে আমরা 9টা ইউনিট দেখলাম এবং 10 নং ইউনিট দেখবো, তারপরে আমরা একটা ইউনিটের পূর্ণাঙ্গ বিষয়টা দেখবো। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আজকে লাইভ যতটুকুই হবে গুরুত্বপূর্ণ হবে, যারা প্রস্তুতি নেবেন, কোর্সে আসেন বা না না আসেন এতে কোনো সমস্যা না। তাহলে ইউনিট 10, বাংলাদেশের প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোল। ঠিক আছে? এই হচ্ছে আপনাদের 10টি ইউনিট একদম নির্দিষ্ট করে দেওয়া, যে আপনাকে ভৌগোলিক অবস্থান, ভূপ্রকৃতি, শ্রেণীবিভাগ এবং গুরুত্ব, এই যে একটা বিষয়, জলবায়ু বৈশিষ্ট্য, তারপরে শ্রেণীবিভাগ, জলবায়ু পরিবর্তন, নদ নদী, পানি সম্পদ ব্যবস্থাপনা, কৃষির সংজ্ঞা, উৎপাদিত ফসল, বিভিন্ন ধরনের ফসলের নাম আছে এখানে দেখেন, ধান, গম, ইক্ষু, এইগুলো সংক্রান্ত যে প্রশ্নগুলো হবে এইগুলো সম্পর্কে একদম ক্লিয়ার প্রশ্ন উত্তর সহ দেওয়া হবে। তারপরে শিল্পর ক্ষেত্রে আছে তৈরি পোশাক, পাট, বনজ সম্পদের ক্ষেত্রে আছে গুরুত্ব, সংরক্ষণ এবং ব্যবহার, খনিজ সম্পদের ক্ষেত্রে শ্রেণীবিভাগ, গুরুত্ব, ব্যবহার, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আছে প্রধান প্রধান যোগাযোগ ব্যবস্থা কোনগুলো, বাংলাদেশের উন্নয়নের গুরুত্ব কি। এই হচ্ছে আপনাদের 10টা ইউনিট। এখন আমি আপনাদের একটা ইউনিটের বিষয়টা ক্লিয়ার করে দেখাতে চাচ্ছি। ঠিক আছে? যারা কোর্সে ভর্তি আছেন অলরেডি, হ্যাঁ, তাদের ক্ষেত্রে বিষয়টা কতটুকু সহজ হবে, আপনারা কোর্সে আসছেন, কোনো উপকৃত হবেন কি না, এই বিষয়টা ক্লিয়ার করব এই প্রশ্নের মাধ্যমে। আমি এই যে ইউনিট 1, যে রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি, রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি কি কি টপিক আছে এই বিষয়টা আমরা দেখি। রাষ্ট্রবিজ্ঞানের ধারণা আছে, অন্যান্য সামাজিক বিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা, রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্যান্য যে বিষয়গুলো থাকবে, যেমন ইতিহাসের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কি, ভূগোলের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক কি, যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর সাথে একটার সাথে আর একটা সম্পর্ক কি, এই ধরনের বিষয়গুলো কিন্তু আসবে। তারপর রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা কি কি, তারপরে রাষ্ট্র চিন্তাবিদ এবং তুলনামূলক আলোচনা, বিভিন্ন রাষ্ট্রবিদ এখানে তাদের নাম উল্লেখ করা আছে, দেখেন প্লেটো, এরিস্টটল এবং মেকিয়াভেলি, হবস, লক এবং রুসো, এই যে কয়েকজন ব্যক্তি আছে, এই কয়েকজন ব্যক্তির আর তুলনামূলক আলোচনা, এর মাধ্যমে কিন্তু কয়েকটা প্রশ্ন হতে পারে। এখন আপনাকে যদি কয়েকটা প্রশ্ন দেখিয়ে এগুলোর উত্তর, প্রত্যেকটা ব্যক্তি সংক্রান্ত যে বিষয়গুলো, ডাটাগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া হয় উত্তরগুলো, তাহলে কিন্তু আপনার এখানে খুবই সহজ হবে, এখানে টেনশন করার কিছুই নেই। তারপরে হচ্ছে সরকার এবং সরকার গঠন এবং প্রকারভেদ, সরকারের বিভিন্ন প্রকারভেদ আছে, এর মানে গণতন্ত্র আছে, একনায়কতন্ত্র সরকার আছে, সংসদীয় আছে, রাষ্ট্রপতি আছে, শাসিত সরকার, তারপরে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো সমন্বয়ে কত টাইপের প্রশ্ন হবে সবগুলো আমি কিন্তু দেখাবো এখন। সরকারের শ্রেণী বিভাগের ভিতরে আছে আইন, বিচার এবং নির্বাহী বিভাগ, এই 3টা বিভাগে আপনার বিস্তারিত বিষয়গুলো আপনাকে পড়ে ফেলতে হবে। কিভাবে পড়বেন এই সব দায়িত্ব হচ্ছে আমার, আমি সব প্রশ্ন গুছিয়ে দেব। তারপরে হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক দল এবং নির্বাচন। এখন আমরা এই বিষয়টা দেখলাম যে এখানে কি কি আছে। এখানে খেয়াল করেন, এখানে আমরা যে তথ্যগুলো পাচ্ছি, 1 2 3 4 5 6টা বিষয় আছে, এখানে টপিক আছে। এই 6টা টপিক যদি আপনি পড়েন, তাহলে আপনি কি কি জানতে পারবেন এই বিষয়ে কিন্তু এখানে
এই যে মূল্যায়ন লক্ষ্যমাত্রা পরীক্ষার্থীদের সক্ষম হবে, মানে আপনি যদি এই 6টা বিষয়, রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়টা, এই 6টা বিষয় যদি আপনি ভালোভাবে পড়েন, সবগুলো বিষয় যতভাবে প্রশ্ন হয় সবগুলো যদি মিলে আপনি ভালোভাবে, তখন আপনি যে বিষয়টা সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারবেন, মানে যে বিষয়ে আপনার একটা নলেজ তৈরি হবে, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের পাঠের প্রয়োজনীয়তা কি সেটা আপনি ব্যাখ্যা করতে পারবেন, রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক ধারণা বিশ্লেষণ করতে পারবেন। আর রাষ্ট্রবিজ্ঞানীদের তত্ত্বসমূহের মধ্যে তুলনামূলক বিস্তার, কোন রাষ্ট্রবিজ্ঞানীর তত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান সংক্রান্ত কি ছিল, এই বিষয়গুলো কিন্তু আপনি নিজে তুলনা করতে পারবেন। আচ্ছা, এরপরে বিভিন্ন ধরনের সরকার ব্যবস্থার মধ্যে তুলনামূলক ব্যাখ্যা করতে পারবেন। সরকার ব্যবস্থা বিভিন্ন ভিন্ন ধরনের হয়, সেই ক্ষেত্রে আপনি কোনটা কি সুবিধা, কোনটার কি অসুবিধা, এই বিষয়গুলো আপনি ব্যাখ্যা করতে পারবেন। সরকারের বিভিন্ন বিভাগ সম্পর্কে আপনার একটা তুলনামূলক ধারণা চলে আসবে, কোন বিভাগের ক্ষেত্রে কতটুকু সুবিধা, কতটুকু অসুবিধা জনগণের ক্ষেত্রে। গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় রাজনৈতিক দল এবং নির্বাচন ব্যবস্থা বিশ্লেষণ করতে পারবেন। মানে হচ্ছে যে এই একটা ইউনিট এর যে বিষয়গুলো আছে এগুলো যদি আপনি পড়েন, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনার একদম একটা ক্লিয়ার ধারণা আসবে, এটাই কিন্তু এখানে বলা আছে এই বিষয়টা। এখন আমরা দেখব যে এই যে ইউনিট 1 যে রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি, এই রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি থেকে কোন কোন ধরনের প্রশ্ন হতে পারে, এবং এই প্রশ্নগুলোর উত্তর সহ কিন্তু আমি গুছানো, সুন্দর করে গুছানো আছে। যারা ভর্তি হবেন, আপনি যদি চান এখন এই মুহূর্তে বই আপনার প্রয়োজন নয়, আমার যে পিডিএফ আছে আপনি প্রিন্ট করে এগুলো পড়তে পারবেন, ক্লাস করবেন, ক্লাসের মাধ্যমে বোঝানো হবে, আর জাস্ট আপনি প্রিন্ট করে পড়ে ফেলবেন। ইউনিট ভিত্তিক 2টা করে ক্লাস হবে, টোটাল 20টা ক্লাস হবে 10টা ইউনিটে। আমি 10টা ইউনিটে 20টা ক্লাসের মাধ্যমে বিষয়গুলো একদম ক্লিয়ার করার চেষ্টা করব, যাতে আপনাদের একদম ক্লিয়ার হয়ে যায়। এখন আমরা এখানে যেটা দেখব যে ইউনিট 1 রাষ্ট্রবিজ্ঞানের পরিচিতি, এই ক্ষেত্রে কোন কোন টাইপের প্রশ্ন হতে পারে, বা আমার কাছে অলরেডি গুছানো আছে এরকম যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমরা এখন দেখব। ঠিক আছে, বইটা কত টাকা? না, বই তো এই মুহূর্তে নাই, অ্যাভেলেবেল নাই। আজ যে বইগুলো আমার ছিল এগুলো অলরেডি আমি 2 দিনে কুরিয়ার করে দিচ্ছি। এই মুহূর্তে আপনারা কোনো বই কিন্তু এখন পাবেন না, অন্য জায়গায় পান কিনা জানি না, আমার কাছে কোনো বই আপাতত পাবেন না। তবে আগামী কয়েকদিন পরে যারা যোগাযোগ করবেন তাদেরকে হয়তো বিভিন্ন বই দেওয়া যাইতে পারে। এটা আমি জাস্ট আপনাদের একটু সহযোগিতা করার জন্য উদ্যোগটা নেওয়া, আর কিছু না। আমি একটা ছেলেকে দিয়ে কাজটা করাচ্ছি, এখানে কিছু পার্সেন্টেজ থাকবে, হয়তো 50 থেকে 60 টাকা থাকবে প্রত্যেকটা বইয়ে, এইটা আর কুরিয়ার চার্জ সহ আপনারা বইটা পাবেন। তবে বই যখন আসবে আমার পেজে আপডেট পাবেন, আপনারা আপডেট পাবেন। এখন আমরা প্রশ্নগুলো দেখব, প্লিজ আমরা প্রশ্নগুলো দেখব, যে ইউনিট 1 থেকে যত টাইপের প্রশ্ন হয় এই প্রশ্নগুলো আমরা দেখব। এবং কিছু প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরা আছে, সব প্রশ্ন হয়তো আলোচনা করা সম্ভব হবে না। আর এই কাজটা মূলত আমার একটা টিম আছে, টিমটা করছে, সেটা হচ্ছে জব বিদ্যা টিম। ঠিক আছে, জব বিদ্যা টিম। আর এটা আমি ডিস্ট্রিবিউশন করব যে ম্যাথ ম্যাজিক পয়েন্ট ফেসবুক পেজ থেকে। আর এই কোর্সটা মূলত আমিই পড়াবো। ঠিক আছে, এই কোর্সে মূলত যা কিছু করার সব কিছু আমি করব, এবং সব কিছু গুছানো গুছানো বিদায় আমি এটা এই নিজে যদি আপনাদেরকে পড়াই তাহলে কোনো রকম কারো অসুবিধা হবে না ইনশাল্লাহ। তাহলে এখানে আমরা দেখব যে ইউনিট 1 থেকে কোন কোন টাইপের প্রশ্নগুলো হচ্ছে। ঠিক আছে, দেখেন প্রথম একটা প্রশ্ন আমি তুলে ধরলাম, প্রশ্নটা খেয়াল করেন ভালো করে সবাই। হ্যাঁ, ভর্তি ফি তো মাত্র 520 টাকা, মাত্র 520 টাকা ভর্তি ফি। এটা বই সহ ছিল 1020 টাকা। এখন বই যেটা আপনারা পাবেন এটা আপনি বই না হলেও হবে, এখন আপনি যদি 520 টাকা অ্যাডমিশন নেন এখন হতে পারবেন আর কি, এই আর কি বিষয়টা। আর এটার মধ্যে আপনি পিডিএফ পাবেন, পিডিএফটা পাবেন, আর এটা প্রিন্ট করে নেবেন, জাস্ট পিডিএফটা প্রিন্ট করে নেবেন, এবং এটার উত্তর সহ থাকবে, আনসহ থাকবে, উত্তর সহ থাকবে। উত্তর সহ কিভাবে থাকবে এটাও আমি দেখাবো আপনাদের। আমি জাস্ট ইউনিট 1 থেকে কোন কোন টাইপের প্রশ্নগুলো হতে পারে এই বিষয়গুলো আপনাদের দেখাবো। প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম কিছুই হবে, যে ইউনিট 1 থেকে, ইউনিট 2 থেকে, ইউনিট 3 থেকে কোন কোন টাইপের প্রশ্নগুলো হবে, এবং এই প্রশ্নগুলো বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কত সালে বা কততম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসছিল, প্রত্যেকটা সাবজেক্ট 7টা বিষয়ের বিষয়, 7টা বিষয়েরই কিন্তু প্রত্যেকটা বিগত সময়ে আসছে প্রশ্নগুলো, কোথায় থেকে কত সালে আসছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের একটা ধারণা দেওয়া হবে যে এইগুলো এই বছরে ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে, দেখেন রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি, পরিধি এবং বিষয়বস্তু আলোচনা করুন। এখন এই প্রশ্নটা আমরা পড়লাম, আমরা দেখলাম অলরেডি কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের যে ইউনিট 1, এই ইউনিট 1-এ কিন্তু এই বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। এখন আমরা আরো যদি প্রশ্ন দেখি, আপনারা জাস্ট একটু প্রশ্ন দেখেন, আপনারা জাস্ট একটু প্রশ্নগুলো দেখেন, আগে আমরা প্রশ্নগুলো দেখি। তাহলে এই যে যে প্রশ্নটা, এই যে এই প্রশ্নটা, এটা একটা প্রশ্ন এরকম হতে পারে।
এখন আর কোন টাইপের প্রশ্ন হতে পারে? ঠিক আছে, দেখেন আর হতে পারে রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝো। এখন প্রশ্ন হচ্ছে, একটা প্রশ্ন যদি আপনি ভালোভাবে পড়েন, একটা অথবা এখানে 10টা প্রশ্ন আছে, 10টা প্রশ্নের উত্তর একটা প্রশ্নের ভিতরে পাওয়া যাবে, এরকম করে কিন্তু সুন্দর করে গুছিয়ে দেওয়া হবে। খেয়াল করেন বিষয়টা। এখানে বলা আছে রাষ্ট্রবিজ্ঞান কি, আর এখানে বলা আছে রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায়। এখন রাষ্ট্রবিজ্ঞান কি এবং রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায় এখানে এখানে প্রামাণ্য সংজ্ঞাগুলো সহ দেওয়া আছে। এখন আপনি একই প্রশ্ন আলাদা আলাদা উত্তর আপনার পড়ার কোনো প্রয়োজন হবে না। প্রশ্ন এগুলো সেম প্রশ্ন। যেমন রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায়, একই প্রশ্ন, এখানে পার্থক্য বলতে কিছুই নাই। এখন আপনি এই প্রশ্নটা যদি দুই জায়গায় দেখেন, আপনার আমি যদি মনে করেন যে এখানেও পড়তে হবে এখানেও পড়তে হবে, এরকম কিছু না। সিমিলার প্রশ্ন যেগুলো ভিন্নভাবে আসছে কিন্তু আপনার মনে হবে যে আলাদা কিছু না, একই প্রশ্ন, উত্তর একই হবে। মানে প্রশ্ন কিছুটা ভিন্ন মনে হলেও উত্তর কিন্তু একই হবে, এরকম ভাবে আলাদাভাবে গুছানো আর কি ব্যাপারটা। তাহলে এখানে 2 নং প্রশ্নটা দেখেন, রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং বিষয়বস্তু আলোচনা। আমরা কিন্তু অলরেডি 1 নং প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি যে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি আর এখানে বিষয়বস্তু আছে, শুধু একটা অংশ নাই, এই যে পরিধি নাই। তাহলে দ্বিতীয় প্রশ্নের মধ্যে কিন্তু পরিধি কথাটা উল্লেখ নাই, মানে পরিধিটা আপনার এখানে আসছে নাই। তাহলে এই প্রশ্নটা আসছে 2008 সালে, 2008 সালে প্রথম প্রশ্নটা আসছে। এরপরের প্রশ্নটা দেখেন, এরপরের প্রশ্নটা আসছে রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায় এবং রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং বিষয়বস্তু, এটা আসছে 10-এ আসছে, 14-তে আসছে, 16-তে আসছে। তার মানে এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো এবং 2 বা ততোধিক প্রশ্নের সমন্বয়ে একটা উত্তর পড়লে অন্য প্রশ্নের উত্তর দেওয়া যাবে, এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন, এই বিষয়টা যদি আপনি ধরতে পারেন, তাহলে কিন্তু এত এত প্রশ্ন, এত বড় বই, এত বড় বইটাও আপনার পড়তে হবে না। এখানে আপনাকে একটু কৌশলে পড়াশোনাটা করতে হবে, যাতে 2-3টা প্রশ্ন পড়লে যাতে আপনি 15 থেকে 20টা প্রশ্নের উত্তর দিতে পারেন, এইরকম কিছু বিষয় এইভাবে গুছানো ব্যাপারটা এই জায়গায় আর কি। শুনেন, যারা অনেকেই প্রশ্ন কিন্তু 100% কমন পাবে, এটা নিশ্চিত। কিন্তু আপনি প্রশ্ন গুছিয়ে কিভাবে লিখবেন এবং আপনি গাধার মতো আমি যেটা আপনাদের দেখাচ্ছি, দেখেন 2টা প্রশ্ন আমি দেখাইলাম যে বিভিন্ন সালে 4 সালে পরীক্ষা আসছে প্রশ্নটা 2টা, হ্যাঁ। এরপরে আপনি যদি একটু নিচে যান, তাহলে এখানে দেখেন 3 নং প্রশ্নটা, এখানে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন। তাহলে অলরেডি কিন্তু আপনি পড়ে আসছেন রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায়। আবার এই প্রশ্নের মধ্যে আছে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন, কাহিনী কিন্তু একটাই, অর্থাৎ একটা কাহিনী আপনাকে দেওয়া হবে। আপনার এই প্রশ্নগুলো ভিন্নভাবে আসলে উত্তর কি, বাস হয়ে গেল আপনার। তারপরে বলা আছে রাষ্ট্রবিজ্ঞান অধ্যয়নের প্রয়োজনীয়তা কি, এটা আসছে দেখেন 2007-এ আসছে, 2011-তে আসছে, এরকম ভাবে প্রশ্ন আসছে অনেক। রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বুঝেন, সেম প্রশ্ন কিন্তু বারবার রিপিট করছে। দেখেন রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি, দেখেন আগের যে প্রশ্নটা, এই সেম প্রশ্নটাই কিন্তু এই যে 5 নং প্রশ্নটা। তার মানে আপনি এখানে আমার এই যে পিডিএফটাতে আপনি 36টা প্রশ্ন দেখতে পাবেন। এখন আপনি যদি মনে করেন এই 36টা প্রশ্ন কি পড়তে হবে একটা ইউনিট থেকে, তাহলে 10টা ইউনিট থেকে তো আমার 360টা প্রশ্ন করতে হবে। আপনি বোরিং, মানে আপনি পড়তে চাইবেন না। সুতরাং এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আপনি একটা ইউনিট থেকে কতভাবে প্রশ্ন হবে, আমি আবার প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। তারপরে এই সকল প্রশ্ন একদম 10টা মনে করেন প্রশ্ন, 10টা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর ভালোভাবে পড়লে বা একটা শীট আপনি ভালোভাবে পড়লে 10টা অথবা 15টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। এরকম ভাবে পিডিএফ গুলো দেওয়া হবে, যাতে আপনার প্যারা না হয় যে আপনি কিভাবে পড়বেন, এত পড়াশোনা এই সেই ইত্যাদি, এগুলো প্যারা। তারপরে আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, পড়ে পড়ে এগুলো লিখতে হবে দ্রুত গতিতে, কতটুকু দ্রুত গতিতে কত পৃষ্ঠা লিখতে পারেন এবং কোন প্রশ্নের জন্য কত পৃষ্ঠা লিখতে হবে, 2 নম্বরের জন্য কত, 3 নম্বরের জন্য কত, 5 নম্বরের জন্য 6 নম্বরের কত, এই বিষয়গুলো ডিসকাস হবে, আলোচনা হবে। তারপরে এখানে দেখেন, এখানে আমি যেটা বলছিলাম যে একটা রাষ্ট্রবিজ্ঞানের সাথে অন্য অন্য বিজ্ঞানের একটা সম্পর্ক রিলেটেড প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, দেখেন যে অর্থনীতি এবং ইতিহাস এর মধ্যে আলোচনা করুন, সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে। অর্থনীতি এবং ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে এদের মধ্যে কি সম্পর্ক আছে, এটা আসছে 2007-এ। এটা এছাড়াও রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতি ছাড়া ইতিহাস বা অন্যান্য যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো কিন্তু একটার সাথে আরেকটার কি ধরনের সম্পর্ক, এইগুলোর উপর আলাদা করে সুন্দর করে আপনাদের শিট দেওয়া হবে। ওকে, বই আসলে বলবো, সমস্যা নাই। এখন আপাতত বই নাই, যে কয়টা বই ছিল আমি দিয়ে শেষ করে ফেলছি, এখন আপাতত বই নাই।
আচ্ছা যান, আপনারা যদি আশেপাশে লাইব্রেরিতে কোনো বই পান দেখবেন, সমস্যা নেই। আর আমি এখানে বইটা দেওয়ার কারণ হচ্ছে এটাই, যারা আগে থেকে প্রস্তুতি নিতে যাচ্ছেন বিভিন্ন বিষয়ের উপরে, আমি চাচ্ছি যে কেউ যদি না পান, অনেকে প্রত্যন্ত অঞ্চলে থাকেন কিন্তু আপনি আশেপাশে লাইব্রেরি আপনার নাই, সেই ক্ষেত্রে আপনি চাইলে এখানে অতিরিক্ত কিছু টাকা খরচ হবে। আপনি লাইব্রেরি থেকে যে মূল্যে পাবেন তার থেকে কিছুটা টাকা হয়তো বেশি লাগবে, কুরিয়ার সার্ভিস সহ পাবেন, সেটা আমি আপডেট দিব, সমস্যা নেই। এখন এখানে দেখেন রাষ্ট্রবিজ্ঞানের সাথে ইতিহাস এবং অর্থনীতি সম্পর্ক কি। তো অলরেডি আমরা একটা প্রশ্ন দেখলাম, যে এখানে কি প্রশ্ন দেখলাম, যে রাষ্ট্রবিজ্ঞানের সাথে রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতি এবং ইতিহাসের সম্পর্ক, রাষ্ট্রবিজ্ঞানের সাথে অর্থনীতি ইতিহাসের সম্পর্ক। আবার এখানে দেখেন ইতিহাস এবং অর্থনীতির মধ্যে সম্পর্ক রাষ্ট্রবিজ্ঞানের সাথে, কাহিনী সেম, ঠিক আছে, একই প্রশ্ন। এখানে আসছে দেখেন 2008 সালে, পরে আবার দেখা যায় এটা 2018 সালে চলে আসছে। ওকে, তারপরে চলে যান, আরেকটা টপিক চলে আসছে এখানে, যে সার্বভৌমত্বের সংজ্ঞা। আমরা দেখলাম যে ইউনিট একে কিন্তু সার্বভৌমত্ব আছে, সার্বভৌমত্বের তত্ত্ব যা ব্যাখ্যা করতে হবে, এটা আসছে 2015 সালে। সার্বভৌম রিলেটেড আরো প্রশ্ন আছে, যে সার্বভৌমের সংজ্ঞা দিতে হবে। উপরে কিন্তু একই কথা, সংজ্ঞা দিন। তার মানে একবার আপনি যদি সংজ্ঞার প্রশ্নটা পড়ে নেন প্রামাণ্য সংজ্ঞা সহ, এবং বিভিন্ন বিশ্লেষণ আবেদন করতে যা আছে এভরিথিং সবকিছু সুন্দর করে, যদি এটা সার্বভৌমত্ব বলতে কি বোঝায়, বিভিন্ন রাষ্ট্রবিদদের চিন্তা, মানে তাদের যে সংজ্ঞাগুলো আছে এইগুলো সহ যদি আপনি ভালোভাবে পড়ে নেন একবার, একটা প্রশ্ন যতবারই রিপিট আসুক বা অন্যান্য প্রশ্নের মধ্যে থাকতে পারে, থাকবে, কিন্তু আপনার আলাদা আলাদা পড়ার প্রয়োজন হবে না। তারপরে দেখেন এখানে আছে 2008 সালে এটা আসছে, সার্বভৌমত্ব কি, তারপরে হচ্ছে এখানে অস্টিনের সার্বভৌমত্ব তত্ত্বটি ব্যাখ্যা করতে হবে। তারপরে এখানে কিছু বিষয়ে আলোচনা করা হবে, এরকম যে শুধুমাত্র সিলেবাসে আছে, এর বাইরে একটা প্রশ্ন পড়ানো হবে না, একটা লাইনও পড়ানো হবে না। হয়তো বিভিন্ন বইয়ে কিন্তু অতিরিক্ত অনেক কিছু থাকতে পারে, দ্রুত গতিতে বইগুলো বাজারে আসছে, সেই ক্ষেত্রে আপনাকে বিশ্লেষণ করতে হবে যে আপনি সিলেবাসে যা পাচ্ছেন তার বাইরে কিছুই পড়বেন না, কিছুই পড়বেন না, বাস। তাহলে এখানে আমরা আইনের সংজ্ঞা, আইনের উৎস কি, তারপরে এইগুলো দেখলাম। এখন আমি এই যে গণতন্ত্র সংক্রান্ত প্রশ্ন আছে এখানে, আমি সবগুলো আপনাদের দেখাচ্ছি, যা সবগুলো পড়ে নেওয়া সম্ভব হবে না। তারপরে এখানে স্বাধীনতার সংজ্ঞা আছে, দেখেন গণতান্ত্রিক, যেটা আমরা দেখলাম, গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্রে কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায়, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। তারপরে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকবাদ বলতে কি বোঝায়, এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে। তারপরে প্লেটো সংক্রান্ত আমরা অলরেডি পড়ছি, প্লেটো, এরিস্টটল, তারপরে লক্স, হবস, এগুলো কিন্তু ছিল, তারা রাষ্ট্রবিদ, এবং তাদের সংক্রান্ত যে বিষয়গুলো একদম তুলনামূলক আপনাকে ভালোভাবে জানতে হবে। তাহলে সবগুলো আমরা 4টা থেকে 5টা দেখলাম, এই 5টা থেকে 4টা যদি আপনি পড়ে রাখেন, এখান থেকে একটা প্রশ্ন যদি হয়ে যায় কমন থাকবে, ব্যাপারটা এরকম আর কি। মানে কোনো সিলেবাসের কোনো অংশ বাদ দেওয়া হবে না, অর্থাৎ সিলেবাসে যা আছে একদম সুনির্দিষ্টভাবে সবকিছু গুছাই দেওয়া হবে, আপনি জাস্ট প্রিন্ট করে পড়ে নেবেন। তারপরে সমালোচনা সহ প্লেটোর ন্যায় তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবারই পরীক্ষা আসছে, আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছেন তারা জানেন যে প্লেটোর ন্যায় বিচার তত্ত্বটি সমালোচনা সহ ব্যাখ্যা করুন। তারপরে এখানে এরিস্টটল সংক্রান্ত প্রশ্ন আছে, দেখেন এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন, যুক্তি সহ আলোচনা করুন। এখানে 2 সালে পরীক্ষা আসছে, যে 2010-এ আসছে, 16-তে আসছে। এখন আমি আপনাদের জাস্ট এই যে রাষ্ট্রবিজ্ঞানের এরিস্টটল সংক্রান্ত বিভিন্ন ভাবে প্রশ্ন আসে। এখন রাষ্ট্রবিজ্ঞানের এরিস্টটল বিভিন্ন বিভিন্ন প্রশ্ন যাই আসুক, এরিস্টটল সংক্রান্ত যে বিষয়টা, এটা একদম ডাটা করে যদি আপনাকে 2-3 পৃষ্ঠার করে দেওয়া হয়, আপনি এটা পড়ে নিলেন, এরিস্টটল সংক্রান্ত যা প্রশ্ন আসুক আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন, ব্যাপারটা থাকবে এরকম, আলাদা আলাদা পড়ার প্রয়োজন হবে না। তারপরে এটাও আমরা দেখছি কিন্তু মেকিয়াভেলিবাদ কি, মেকিয়াভেলি মেকিয়াভেলিবাদ কি, ঠিক আছে, এইটা সংক্রান্ত, এবং ওনাকে আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক বলা হয়, তার কারণ কি ব্যাখ্যা করতে হবে, বাস। এইরকম কয়েকজন ব্যক্তি আছেন, রাষ্ট্রবিজ্ঞানী আছেন, রাষ্ট্রবিদ আছেন, যাদের, এই যে রসু আমরা অলরেডি দেখে আসছি, তার মানে রসু সংক্রান্ত প্রশ্ন কিন্তু বিগত সময়ে আসছে। আবার এখানে সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য কি, রসুর এরকম একটা মতবাদ ছিল, এটা সংক্রান্ত একটা টিকা থাকে, এটা যদি আপনি পড়ে নেন এখান থেকে আপনার প্রশ্ন কমন থাকবে, ব্যাপারটা এরকম। তারপরে গণতন্ত্র রিলেটেড আরো প্রশ্ন আছে, দেখেন তারপরে সরকার ব্যবস্থার মধ্যে যে একনায়কতন্ত্র, গণতন্ত্র, এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা দেখছি, এগুলো কিন্তু এই যে বিভিন্ন সালে পরীক্ষা আসছে। এই প্রশ্নগুলো কিন্তু মূলত এইভাবে সাজানো। তারপর যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা, এটা কিন্তু আমরা দেখলাম সিলেবাসে ছিল, তার মানে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা সংক্রান্ত যদি প্রশ্ন আসে এটা কিভাবে আসবে, এভাবে সবকিছু গুছানো, এবং এই প্রশ্নগুলো বিগত সালে কখন আসছিল এইটাও কিন্তু নোট করা একসাথে। এখন আপনারা পিডিএফটা কিভাবে পাবেন, এটা আমি দেখ, এখানে তো আমি শুধুমাত্র প্রশ্নগুলো আপনাদের দেখাচ্ছি, তাই না, এখানে জাস্ট এক প্রশ্নগুলো, যে রাজনৈতিক দল দেখলাম, নির্বাচনের বিষয়টা দেখলাম, তারপরে নির্বাচন সংক্রান্ত আরো বিষয় আছে 1954,
নির্বাচন সংক্রান্ত আরো বিষয় আছে, ভাষা আন্দোলন রিলেটেড আরো বিষয় আছে। এই বিষয়গুলো তুলে ধরা হয় নাই, আমি তুলে ধরবো, কাজ চলছে, পর্যায়ক্রমে ক্লাস হবে আর এগুলো আপনাদের দেওয়া হবে, এই আর কি ব্যাপারটা। এখন আমি আপনাদের একটু দেখাবো যে পিডিএফটা আসলে কিভাবে সাজানো আছে, এই বিষয়গুলো আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে জাস্ট একটা পিডিএফ। এখানে একটা প্রশ্ন আছে যে রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি। এখানে জাস্ট একটা প্রশ্ন, আমি একটা প্রশ্ন দিয়ে আপনাদের একটু ধারণা দিচ্ছি আর কি। এখন এখানে আমি রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিন, রাষ্ট্রবিজ্ঞানের 3টি প্রামাণ্য সংজ্ঞা লিখুন, যাই বলা হোক, যেভাবে প্রশ্ন করা হোক, ঠিক আছে। এখানে সুন্দর করে দেওয়া আছে আপনার ভূমিকাতে আপনি কতগুলো লাইন লিখবেন। একটা এখানে অনেকগুলো লাইন কিন্তু থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কিছুটা এমনভাবে তথ্যবহুল লাইন দিয়ে দেওয়া হবে যাতে এটা লিখলে আপনি যাতে পূর্ণাঙ্গ মার্কসটা পান। এখন একই বিষয় আপনি যদি অনেক বড় করে লিখে ফেলেন, যেটা এক লাইনে লেখা সম্ভব, এক লাইনে তথ্যবহুল সেন্টেন্স বাক্য লেখা সম্ভব, কিন্তু এইটারে আপনি খণ্ড খণ্ড করে 4টা 5টা সেন্টেন্সে বিভক্ত করলেন, কিন্তু যিনি খাতা মূল্যায়ন করবেন তিনি এই বিষয়গুলো বুঝতে পারবেন। আপনি যদি মনে করেন যে বেশি পৃষ্ঠা লিখে বেশি নাম্বার পাবেন, একই বিষয় এক পৃষ্ঠা হওয়ার কথা, কিন্তু একই বিষয়বস্তুটা আপনি 1 পৃষ্ঠা থেকে 3 পৃষ্ঠা করে ফেললেন, সুতরাং আপনি যে বেশি নাম্বার পাবেন এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনি বেশি নাম্বার পাবেন না, বরঞ্চ তার বিপরীত হইতে পারে। অর্থাৎ আপনি যা লিখবেন একদম সমৃদ্ধ, ভাষা সমৃদ্ধ, ভাষাটা হতে হবে সমৃদ্ধ এবং সুস্পষ্ট, এবং হাতের লেখা একদম ক্লিয়ার, এবং হাতের লেখা অবশ্যই দ্রুত হইতে হবে, এবং আপনি যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের মূল যে বিষয়টা সেটা আপনি লিখবেন। অতিরিক্ত লিখে পাতা বললেন, লিখলেন, এইটা অনার্স মাস্টার্সে চলে বা ডিগ্রিতে চলে, কিন্তু এইসব পরীক্ষায় এগুলো চলবে না যে আপনি বেশি করে লিখেন বেশি নাম্বার পাবেন, এগুলো এইসব পরীক্ষায় চলে না। যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে দেখতে পারেন প্রশ্ন করে। এখন দেখেন রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কি। এখানে আমি ভূমিকা ধরে ধরলাম, রাষ্ট্রবিজ্ঞানের শব্দের উৎপত্তি তুলে ধরলাম, তারপরে প্রচলিত অর্থে রাষ্ট্রবিজ্ঞান বলতে আসলে কি বোঝায়। এখানে আপনি যদি এই স্টেপগুলো দিয়ে দিয়ে 2টা অথবা 3টা করে লাইন দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার প্রশ্নটা অনেক সুন্দর একটা প্রশ্ন হয়। আর এখানে বলা আছে যে রাষ্ট্রবিজ্ঞান কি, আপনি জাস্ট রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটা প্রামাণ্য সংজ্ঞা দিয়ে আপনি প্রামাণ্য সংজ্ঞা দিলেন। মনে করেন অধ্যাপক জার্জি গেটেল তিনি বললেন এইটা, রাষ্ট্রবিজ্ঞানী ফল জেনেট তিনি বললেন এইটা, রাষ্ট্র ঘেরিস তিনি বললেন এটা, লর্ড অ্যাক্টন তিনি বললেন এটা, এইরকম ভাবে কয়েকটা দিলেন, কিন্তু উপরে এগুলো আপনি বাদ দিয়ে ফেললেন। তারপরে এক কথায় আপনি বলে দিয়ে দিলেন কি, দেখেন শেষে দেওয়া আছে, দেখেন আরো অনেক বিষয় আছে, আমি আপনাদের দেখাই, এখানে দেখা যাবে না, আমি একটু ছোট করে রাখছি, দেখা যাবে না, আগেগুলো বড় করে রাখছিলাম, এখানে জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য আর কি। এরপরে আপনাকে এখানে বলা হবে যে রাষ্ট্রবিজ্ঞানের সর্বসাকল্যে মানে উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে রাষ্ট্রবিজ্ঞান বলতে এটা বোঝায়, ইত্যাদি ইত্যাদি, এই পয়েন্টটা দিবেন। কিভাবে কোন পয়েন্টটা কি করতে হবে না হতে হবে প্রত্যেকটা প্রশ্নের উপরে বিশ্লেষণ করে আলোচনা করে দেওয়া হবে। অথবা আপনাদের যা পিডিএফ দিব, যা প্রশ্নগুলো দিব, যেভাবে প্রশ্নগুলো আসবে সবগুলো স্ক্রিনের মাধ্যমে একদম ক্লিয়ার করে বোঝানোর পরে কিন্তু আপনাদের দেওয়া হবে। তারপরে আপনারা পড়া শুরু করে দিবেন, ক্লাস শেষ হবে আপনাদের সাথে সাথে পিডিএফ দেওয়া হবে, এবং ক্লাসে যে আলোচনা করা হবে সেইভাবে আপনি মাথায় থাকতে থাকতে এটা পড়ে নেবেন, তারপরে লেখা শুরু করে দিবেন বাসায়। তারপরে ওখানে পরীক্ষার ব্যবস্থা থাকবে, আপনি পরীক্ষা দিতে পারবেন। শেষে আমরা মডেল টেস্ট নিব, মডেল টেস্টের মাধ্যমে আপনাকে মূল্যায়ন করা হবে যে আপনি আসলে কত নাম্বার পাইতে পারেন। যদি মনে করেন না নাম্বার কম পাবেন, সেক্ষেত্রে আপনাকে আরও পড়াশোনা করতে হবে। অর্থাৎ সব কিছু প্রশ্ন সবভাবে তুলে দেওয়া হবে এবং সব কিছু বুঝাই দেওয়া হবে। যারা আগ্রহী, এখনো সময় আছে, আমরা ফাইনাল ক্লাস আজকে ওরিয়েন্টেশন, জাস্ট একটা সিলেবাসটা আপনাদের একটু দেখাইলাম, এবং আমি প্রশ্নের কোর্সটা আসলে কেমন হতে চলেছে সেটা আমি আলোচনা করলাম। অনেকেই ফ্রি একটা ক্লাস চাচ্ছিলেন তাদের জন্য, যারা এডমিশন নিছেন বিশ্বাস করে আসছেন ভালো কিছু পাবেন, এটা নিশ্চিত ইনশাল্লাহ। প্রশ্ন সব কমন পাবেন, এটা কনফার্ম, কিন্তু প্রশ্ন আপনি কত দ্রুত গতিতে লিখতে পারবেন, কত সুন্দর করে লিখতে পারবেন, এবং খাতায় কিভাবে মেনটেন করতে হবে, এবং একটা প্রশ্ন কত পৃষ্ঠায় লিখতে হবে, এই বিষয়গুলো আমি সব গুছিয়ে দিব এবং বলে দিব, বিস্তারিত কৌশলগুলো আমি বলে দিব। তবে এখন না, আমরা আগে প্রশ্ন বুঝবো এবং প্রশ্নগুলো আমরা আয়ত্ত করে নিব, তারপরে বাসায় লিখব পর্যাপ্ত পরিমাণে। এবং কে কিভাবে লিখবেন, কে কত পৃষ্ঠায় লিখলেন, প্রতিদিন একটা গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা প্রত্যেকেরটা আলাদা আলাদা পাঠাবেন আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে আমি এই প্রশ্নটা আজকে শিখলাম, শিখে লিখলাম। সুতরাং আমিও এখান থেকে আপনাদের মূল্যায়ন করব আর কি। কত পদ আছে, পদ তো অনেক আছে, সমস্যা নাই। এখন যারা সামাজিক বিজ্ঞানে আবেদন করছেন, যারা সামাজিক বিজ্ঞানে পরীক্ষা দিবেন, বা আপনার পদ হচ্ছে সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে, তারা কয়টা পদ আছে, পদ
নাই কয়টা, এই ধরনের চিন্তা ভাবনা করলে তো আর এখন আর হবে না। আপনাকে পরীক্ষায় ভালো কিছু করতে হবে। আপনি যদি ভালো অবস্থায় থাকতে পারেন, কারণ প্রিলি পরীক্ষায় 40 পাইছেন, এখানে কোনো কিছুই নাই। প্রিলি পরীক্ষা জাস্ট আপনি পাশ করলেন, কিন্তু মূল খেলাটা এই জায়গায়, মূল খেলাটা হচ্ছে এই জায়গায়। আপনি সর্বোচ্চ যদি মার্কস পান, সর্বোচ্চ মার্কস পাইলে আপনার মেধা তালিকা থাকবে সবার উপরে, সর্বোচ্চ মার্কস পাইলে এই মেধা তালিকা অনুযায়ী বিজ্ঞপ্তির মাধ্যমে, নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে পোস্টিং দেওয়া হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনি যদি তলানিতে যদি পড়ে থাকেন, তাহলে 3 বছরের ভিতরে যদি সনদ পাওয়ার পর 3 বছরের ভিতরে যদি আপনার যদি ডাক না আসে বা আবেদন করার সুযোগ না থাকে, বা আবেদন করছেন চাকরি হয় না, এরকম যদি হয়, তাহলে তো আর পড়াশোনা করে লাভ নাই। কারণ সনদ তো 3 বছরের মেয়াদ, 3 বছর পরে আর নাই। ব্যাপারটা এই জায়গায় মাথায় রাখতে হবে। আপনি এইখান থেকে ভালো কিছু, অনেকেই সামাজিক বিজ্ঞানে পরীক্ষা দেয় বা অন্যান্য যে বিজ্ঞানে, যেখানে প্রচুর লেখালেখি করতে হয় এবং সুন্দর করে গুছিয়ে লিখতে হয়, অনেকের পরীক্ষা কিন্তু শতভাগ ভালো হয়। মানে শতভাগ ভালো বলতে কি বোঝায়, মানে 100% উত্তর করে আসে অনেকেই। আপনি আশেপাশে জিজ্ঞাসা করবেন যারা পরীক্ষা দিচ্ছে, যে তারা বলছে যে 100% উত্তর করে আসছি, কিন্তু আমার রেজাল্ট আসে নাই। কেন আসে নাই? 100% উত্তর করছে উনি, ঠিক আছে, কিন্তু উনি যে কি লিখছে এটা তো উনি জানে না। কারণ প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে হয়, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ ধরে ধরে পড়া হয়। যাদের চাকরি হয় তারা আসলেই মেধাবী, এবং যারা ভালো অবস্থায় থাকে তারা ভালো কিছু লেখে বিদায় থাকে। অনেকে কিন্তু 100% উত্তর করে আসবে, কিন্তু তার রেজাল্ট লিখিত পরীক্ষায় নাই। কারণ আছে, বিভিন্ন কারণ। যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যদি পরিচিত কেউ থাকে জিজ্ঞাসা করবেন উনি কিভাবে পরীক্ষা দিছিল। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। যাই হোক, এই ছিল ভর্তি কিভাবে হবেন, সহজ একটা প্রশ্ন। ভর্তি হওয়ার তো একটা সহজ বিষয়। আপনি আহ, এখনো যেহেতু অফারে ভর্তি চলতেছে, হয়তো আর 2 দিন থাকবে। আগামী আগামী কালকের পরে থেকে আমাদের চূড়ান্ত ক্লাস শুরু হবে। এর আগে, চূড়ান্ত ক্লাসের আগে যারা ভর্তি হবেন তারা 520 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন। এবং যারা ভর্তি হবেন, ভালো কিছু পাবেন, আমি সব কিছু গুছিয়ে দিব। আপনার আলাদা 7টা বইও কেনার দরকার নাই, ঠিক আছে? আবার আপনার টেনশন করার দরকার নাই যে একটা ইউনিট থেকে কোন কোন টাইপের প্রশ্ন হতে পারে, কিভাবে এগুলো উত্তর করবেন। এগুলো নিয়ে কাজ করার দায়িত্ব হচ্ছে আমার, আমি সব কিছু গুছিয়ে দেব। এখন এটা হচ্ছে আপনার সহজ বিষয়, এটা কোর্স ফি, ঠিক আছে? যারা আগামী চূড়ান্ত ক্লাসের পূর্বেই, আগামী একদিন পরে যে চূড়ান্ত ক্লাস, এর পূর্বেই যারা আসবেন আর কি, ভর্তি হবেন, এইগুলো হচ্ছে বিকাশ, এগুলো তো সেন্ড মানি করলেই হবে। আর এটা হচ্ছে 07705780804, এটা হচ্ছে নগদ, ঠিক আছে? ওকে। আর এটা হচ্ছে রকেট। তাছাড়া আমার ফেস থেকে নক করলে যে কোনো মুহূর্তে যে কোনো তথ্য কিন্তু পাবেন। এই নাম্বারটা কিন্তু আবার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এটাতে আপনারা নক করতে পারবেন। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর এটা হচ্ছে রকেট। আমার মনে হয় যারা টেনশনে আছেন সামাজিক বিজ্ঞান নিয়ে, যে 7টা বিষয় পড়তে হবে, কিভাবে পড়বো কি, আমি তো একটা বিষয় পড়ে আসছি, বাকি 6টা তো আমি জানি না, বুঝি না, সব দায়িত্ব আমার। আমি সব কিছু গুছিয়ে দিব আপনাকে, একদম উত্তর সহ সুন্দর করে গুছিয়ে দিব। আপনি যদি বই কিনেন সমস্যা নাই, তারপরেও আমি প্রত্যেকটা প্রশ্ন তুলে ধরে, এবং কি কি টাইপের প্রশ্নগুলো হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আপনার কোনটা হতে পারে, এইগুলো আমি একদম সুন্দর করে গুছিয়ে দিব। ওকে। যারা আগ্রহী, যারা পরে ক্লাসটা দেখবেন, অনেকে আমাকে নক করছেন বিভিন্ন সময় যে আপনি একটা ক্লাস দেখান, কিভাবে কি করবেন, আপনি পড়ান গণিত, আপনি এই সামাজিক বিজ্ঞান কিভাবে পড়াবেন। হ্যাঁ, অনেকে এইরকম একটা বিষয় ছিল, কিন্তু তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা দেওয়া। কারণ আমি কাজ গুছানোর পরেই কিন্তু কোনো কোর্স বা কোনো বিষয় কিন্তু আমি পাবলিক করি, এর আগে কিন্তু করি না। গণিত আমার গুছানো, যে কোনো মধ্যে আপনি গণিতের যে ধরনের কোর্স, লিখিত বলেন, ফ্রিলি বলেন, তারপরে শর্টকাট বলেন, যাই বলেন, শূন্য থেকে জব গণিত কোর্স যাই বলেন, আমি গণিত যেহেতু আমার পুরোপুরি প্রস্তুতি, সব কিছু যখন তখন আমি যে কোনো মুমেন্টে, যে কোনো মুহূর্তে, যে কোনো গ্রেডের ক্ষেত্রে আমি গণিতের কোর্স করাতে পারবো, কোনো সমস্যা নেই। অলরেডি জানেন আপনারা। কিন্তু এই কোর্সটা আমার গোছানো। অন্য কোর্সে ব্যাপারে আমার একটা ছিল, যদি ভালো রেসপন্স পাইতাম সেই ক্ষেত্রে অন্য কোর্স আমি অন্য টিচারের মাধ্যমে করাইতাম। কিন্তু আমি ভালো রেসপন্স পাই নাই সন্তোষজনক, যেখানে আরেকজন মেন্টর নিয়ে আসলে বা আরেকজন মেন্টরের দায়িত্ব দিলে উনি ওই কোর্সটার সাজেশন পিডিএফ সহ সুন্দর করে গুছিয়ে দিবেন, এবং ওনাকে তো একটা মিনিমাম দিতে হবে।
সম্মানী সেটা আসবে না, সেজন্য ওইটা বাদ দেওয়া হয়েছে। টোটাল শুধুমাত্র ওই সামাজিক বিজ্ঞানের যে বিষয়টা এটা আমি তুলে ধরছি, এটা আমি একদম ক্লিয়ার করে দিব, যেহেতু আমি উদ্যোগ নিছি এবং আমার গোছানো হয়ে গেছে অলরেডি সবকিছু, এবং যারা আসবেন তাদেরকে গুছিয়ে সবকিছু দিব। বইটার নাম কি? না, আমি তো গণিত পড়াবই। এটা নেওয়ার কারণ ছিল আমার একটা, যে এই বিষয়টা আমি কেন নিলাম সামাজিক বিজ্ঞান, এই বিষয়টা নিলাম অনেকেই হতাশ, কারণ বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছেন আপনি, এখন সামাজিক বিজ্ঞান স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে আসছেন, কিন্তু দেখা যায় এখানে 7টা বিষয় আছে, আপনি পড়ে আসছেন একটা বিষয়, আর বাকি বুঝেন না কি করবেন কি করবেন, এই ধরনের যে টেনশন। পরে আমি আমি বিশ্লেষণ করে দেখলাম, সিলেবাসটা বিশ্লেষণ করে দেখলাম, প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখলাম, আমার কাছে অনেকগুলো বই আছে, সবগুলো বিশ্লেষণ করে আমি দেখলাম এটা আসলে কোনো বিষয়ই না। এটা আপনি চাইলে খুব সহজভাবেই অন্য অন্য যে বিষয়, একটা বিষয় যেমন আপনি ধরেন রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করছেন, রাষ্ট্রবিজ্ঞানের উপরে যদি পরীক্ষা হয় আপনার যেরকম মনে হবে এখন এই সিলেবাসের উপরে আপনি সেইভাবেই প্রস্তুতি নিতে পারবেন। আপনি পড়াশোনা করে আসছেন অর্থনীতির উপর, অর্থাৎ আপনি অর্থনীতির উপরে যদি পরীক্ষা হইতো আপনার কাছে যেরকম কমফোর্টেবল মনে হইতো, এখন কিন্তু আপনার কাছে কমফোর্টেবলই মনে হবে। অর্থাৎ সিলেবাসটা এমন তেমন জটিল কোনো সিলেবাস না যে আপনি এটা পড়তে পারবেন না, ব্যাপারটা এই জায়গায়। আর অনেকেই মনে করছিল 7টা বিষয়, আসলে 7টা বিষয় সব কিছু তো এই জায়গায় নাই সিলেবাসে, নির্দিষ্ট কিছু টপিক আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সব বিষয় নাই, সিলেবাস দেখছেন, সব বিষয় নাই, নির্দিষ্ট টপিক আছে, এগুলো পড়ে আপনার ক্লিয়ার। ওকে, এই পর্যন্তই আজকে থাকবে আর কি। যারা ভর্তি হয়ে আসছেন ফ্রি কোর্সে যারা আসছেন তারা কিছু ভালো পাবেন, আজ এবং যারা পরবর্তীতে ক্লাসটা দেখবেন আশা করি আপনারা ভালো কিছুই পাবেন যদি আপনারা আসেন। আমি পরিশ্রম করব, যেহেতু আমি চাচ্ছি আরও কিছু আসেন, এই জন্য আমার অফারটা রাখা। আমি যেহেতু পরিশ্রম করবই, আপনারা যদি আসেন ভালো কিছু পাবেন, এটা কনফার্ম। যেহেতু আমি পরিশ্রম করব, যে কয়জন আছেন, যে কয়জন অলরেডি অনেকেই ভর্তি হয়েছেন, বিশ্বাস করে আসছেন, আশা করি ভালো কিছুই পাবেন। গণিতে যেরকমভাবে অন্যান্য কোর্সে যারা অলরেডি আপনারা ভর্তি আছেন বা হইছেন, যারা যেভাবে সার্ভিসগুলো গণিতে পাচ্ছেন, আমি এখানে চেষ্টা করব আরও বেটার কিছু দেওয়ার জন্য। কারণ গণিত তো সবসময় পড়াই, এখানে ব্যতিক্রম কিছু পড়ায়া আপনাদের সব কিছু গুছানো সব কিছু দিতে পারছি কিনা, মানে এটার বিষয়টা হচ্ছে আপনি কোনটা পড়বেন কিভাবে পড়বেন, এই যে মাথার যে বিষয়টা আপনার একটা প্যারা, এই প্যারাটা থাকবে না, এটা আমি গুছাই দিব, আপনি জাস্ট পড়ে নেবেন আর কিচ্ছু না। ভর্তি হওয়ার সময় তো আপনারা আগামী 24 ঘন্টা, মানে মনে হচ্ছে কালকে পরের দিন ক্লাস হবে, সে ক্লাস কিন্তু আপনাদের সিক্রেট গ্রুপে হবে। কালকে পরের দিন ক্লাস হওয়ার পূর্ব পর্যন্ত কিন্তু আপনারা এটা দিয়ে ভর্তি হতে পারবেন, হতে থাকে। এর মাঝখানে চেষ্টা করবেন যারা আগ্রহী, এবং আপনি যদি মনে করেন যে এই ধরনের ক্লাসগুলো আপনাকে উপকৃত করবে, আপনি স্যাটিসফাইড এবং আপনি গোছানো সব কিছু পাবেন এখান থেকে গণিতের মতোই, তাহলে এই কোর্সটাতে এডমিশন নিয়ে নেন। কারণ লিখিত পরীক্ষায় যার যত ভালো পরীক্ষা হবে তার চাকরি হওয়ার সম্ভাবনা থাকবে, বা ভাইবা বোর্ডে যাওয়ার সম্ভাবনা থাকবে, সনদ পাওয়ার সম্ভাবনা থাকবে। সনদ পাইলেও আপনার মেধা তালিকায় ভালো একটা অবস্থানে থাকতে হবে, আপনি তলানিতে পড়ে থাকলে আপনার লাভ হবে না। এই হলো ব্যাপারটা। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আজকে শেষ করে দিব আর কি। আমি শেষ করে দিব আজকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আর প্রশ্ন থাকলে আপনারা এইখান থেকে নক করতে পারবেন, এই যে এই নাম্বারটা, এই উপরের যে নাম্বারটা আছে এই নাম্বারটা থেকে আপনারা নক করবেন। এই নাম্বারটা থেকে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আমি, দেখবেন অনেকে আছে যে রিপ্লাই দেয় না, ফোন দিলে ফোনে কথা বলে না, কিন্তু আমি কিন্তু এই কাজটা করি, সাথে সাথে না হলেও পরে হলেও কাজটা করি, রিপ্লাই দেই। ফোন দিলেও সাথে সাথে কথা না বলতে বলে পরে হলেও কথা বলি, চেষ্টা করি, কারণ আপনাদের জন্যই আমি অনলাইনে কাজ করতে আসছি। অর্থাৎ আপনাদেরকে ইগনোর করে আমি কোনো কাজ করতে চাই না। আমি চাই যে যে যখন আমি যে পরিমাণে সারাদিনে যে পরিমাণে SMS এর রিপ্লাই দিই, যে পরিমাণে আমার মনে হয় না অনলাইনে যারা কাজ করে এত পরিমাণ SMS এর রিপ্লাই কেউ দেয়। আমি দেই, আছে মডারেটর থাকে, এক্সট্রা অ্যাডমিন থাকে, তারা দেয়, কিন্তু আমি মেন্টর এবং আমি চিফ মেন্টর হিসেবে আমি সবগুলো কমেন্টস রিপ্লাই করি। এখনো আমি অন্য কাউকে দিয়ে কোনো কিছু করাই না, কারণ আমি যা চাই বা আমার রিপ্লাইটা কেমন হবে, এটা যদি আরেকজনের প্রশ্নের রিপ্লাইটা যদি যথাযথ না হয় তাহলে হয়তো ওনার মন খারাপ হবে।
এজন্য আমি আমার এই কাজটা অন্য জনের দিয়েও করাই না, আমি নিজেই করি। এখন পর্যন্ত সব কিছু কিন্তু আমি নিজে করছি, যত প্রকার কোর্স সাজানো গুছানো সব কিছু কিন্তু আমি করছি। কিন্তু আমি করব, অন্য লোক নিব, আমি লোক নিয়ে কাজ করাবো, কিন্তু আমি চাচ্ছি আমার কাজটা আমি করি, আমার কাজটা অন্য কেউ করুক, এটা আমার কাছে মনে হয় না যে 100% হবে। এরকম সবসময় মনে কাজ করে বিদায় আমার কাজটা কিন্তু আমিই করি মূলত। জি, জেলা ভিত্তিক হবে, জেলা ভিত্তিক, জেলা ভিত্তিক, উপজেলা ভিত্তিক শূন্যপদ হবে। আপনি শূন্যপদ দেখতে পারবেন, আপনি কত মেরিট লিস্টে আছেন, মেরিট লিস্টে কততম আছেন, আপনার পজিশন কত, সব কিছু দেখা যায়। আপনি যখন ফাইনালি আসবেন তখন আপনি সব কিছু দেখতে পারবেন, সব কিছু। এবং আপনি এটাও ধরতে পারবেন যে আপনার পোস্টিংটা কি আগে হবে কিনা, সবার আগে হবে কিনা, বা আপনার এলাকায় হবে কিনা, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন। আগে পরীক্ষায় ভালো করতে হবে, পরীক্ষায় ভালো করেন তারপরে অন্য চিন্তা। ঠিক আছে, আজকে রাখবো ইনশাল্লাহ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব শেষ মোমেন্টে, কারণ এই ধরনের ক্লাস তো আমি সবসময় করি না। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। যারা সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিবে বা আসবে, যারা কোর্স করতে আগ্রহী, তারা হয়তো উপকৃত হবে আপনার মাধ্যমে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিলে আমার জন্য ভালো হয়, যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ভালো হবে। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন শেষ মোমেন্টে। আজকে আমি রাখবো, এবং যারা ফেড ব্যাচে আছেন, আমি এই ক্লাসটা ফেড ব্যাচে আর সিক্রেট গ্রুপে শেয়ার করে দিব ইনশাল্লাহ। আপনারা পরে দেখে নেবেন। আমাদের চূড়ান্ত ক্লাস শুরু হবে আগামী একদিন পর থেকে ইনশাল্লাহ। টপিক ভিত্তিক ক্লাস শুরু হবে। ইউনিট 1 ধরে আমরা 2টা ক্লাস করব, সব প্রশ্ন দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব। ইউনিট 2 ধরে 2টা ক্লাস করব, সব প্রশ্ন দিয়ে দিব, সব পিডিএফ দিয়ে দিব। এরকম আপনি যদি শুধুমাত্র পিডিএফ বা প্রশ্ন দিয়ে পড়াশোনা করেন তাহলে ভালো কিছু করতে পারবেন না। আমি কিন্তু এই সিক্রেটটা বলে দিচ্ছি, কারণ এখানে প্রশ্ন আছে একটা ইউনিটের উপরে। আমি আপনাদের প্রশ্ন দেখেন কতগুলো দিচ্ছি, আমাদের প্রশ্ন দিচ্ছি 36টা প্রশ্ন আছে। এখন এই 36টা প্রশ্ন যদি আপনি আলাদা আলাদা উত্তর নিয়ে পড়তে থাকেন তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা হবে। আপনি এই কোর্সে এই এই বিষয়ে পরীক্ষা দিতেই আপনি চাইবেন না। অর্থাৎ এখানে প্রশ্ন আছে 36টা বা 50টা যাই থাকুক, আমি প্রশ্নগুলোর উত্তর এমনভাবে করে দিব যাতে এগুলো পড়লে আপনি 10টা প্রশ্নের উত্তর দিতে পারেন। ব্যাপারটা থাকবে এরকম। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। আমরা আসলে যারা ছিলাম তারা কেউই ক্লাসটা শেয়ার করি নাই। ওকে, ক্লাসটা শেষ মোমেন্টে শেয়ার করে দিবেন। আর ক্লাস টাইম থাকবে 9:30টায়। যদি টাইমের পরিবর্তন হয় আমি জানাবো। আর ভর্তি সংক্রান্ত আরও কিছু তথ্য আপনাদের এই যে স্ক্রিনে দেওয়া আছে, প্লাস ফিন কমেন্টে দেওয়া আছে, এটা দেখে নেবেন। আর যাদের আগ্রহ আছে দ্রুত নক করবেন, কারণ এই যে এটা থাকবে আর মাত্র একদিন। এই কোর্স ফিটা একদিন থাকবে, কারণ একটা নির্দিষ্ট সময়ে আসলে তাদেরকে সুযোগ সুবিধা দিতে হয়, এটা হচ্ছে দেওয়া। পরবর্তীতে আসলে হয়তো আপনার কোর্স ফিটা বাড়বে, 800 850 হবে আর কি, এরকম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।